দিতে চাই চাইয়া চাচা সারাদিন কিছু খাইনি, অনেক ক্ষুধা লাগছে, একটা রুটি দিতে। দোকানটা এই মাত্র খুলছি বাবা, পরে আইও বাবা, যাও। কিরে ভাই, এত রাত্রে এই জায়গায় কি? ভাই আমি আমার বাইক নিয়ে একটা তাবিজ ভাই হারাই ফেলছি ভাই, তার জন্য ভাই আমার বোন আর বোন অনেক মারধর করছে ভাই। বাসা কোথায় তোমার? বাসা পরিসর ভাই। বরিশাল? জি ভাই, অনেক ক্ষুধা লাগছে ভাই, ক্ষুধা লাগছে, একটা কাজ দেন ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি চায়ের দোকানে কাজ করতে পারবা? জি ভাই। আচ্ছা চলো, তোমার একটা চায়ের দোকানে কাজ করে দিচ্ছি। দোকান কি তোমাদের? না আমি যে কাম করি তোমার বাড়ি কোথায়? বরিশাল। বরিশাল। মান্নার সাথে চায়ের দোকানে এক তান্ত্রিকের দেখা হয়ে যায়, যে তান্ত্রিক হলেন ভারতের আসাম সাম্রাজ্যের বাতেন পাহাড়ি। বাতেন পাহাড়ি মান্নাকে জিজ্ঞেস করে, তুমি কেন এখানে কাজ করো? তখন মান্না তার বাড়ি থেকে রাগ করে আসার পুরো ঘটনাটাই তার কাছে বলে এবং তান্ত্রিকের কাছে অনুরোধ করে যে আপনি আমাকে ভারতে নিয়ে যান। কিন্তু তান্ত্রিক সে ছোট বলে নিতে চায় না। পরে অনেক অনুরোধ করার পর তান্ত্রিক মান্নার প্রতি খুব দয়া হয় এবং এক সময় সে মান্নাকে ভারতে নিয়ে যায়। কে মান্না? মান্না, এই 12টি বছর আমি তোমাকে পরীক্ষা করছি, তোমাকে আমি চার দোকান থেকে নিয়ে আসছি মান্না। কিন্তু এই 12টি বছর পরীক্ষা করেছি আমি যে মান্না তাবিজের ভিতরে কি, এইটা তোমাকে জানার জন্য। তুমি আজকে এই কাজটা সফল হয়েছো মান্না। তোমাকে আমি অনেক কষ্ট দিয়েছি, গরু করে রেখেছি, তবে তুমি হার মানো নাই। তুমি সাধনায় লেগে আছো, আর এই সাধনার মধ্যে কি আছে মান্না, শুধু তুমিই বুঝতে পেরেছো। আসলে এই 12টা বছর আমার জীবনে বাঁচা ও মরার একটা লড়াই ছিল। কারণ আসলে গুরু এই তাবিজ আমার মার কাছ থেকে দূরে রাখছে। এই তাবিজ আমার ভাই বোন থেকে আমি অনেক দূরে। আজকে আমি আমার দেশ থেকে আমি একটা অন্য দেশে, কিন্তু গুরু আমার সাধনা দিয়া আপনার দোয়াগুলো, আপনার আশীর্বাদগুলো আমি সবসময়, আপনি আমার যে কষ্টের কাজ দিচ্ছেন না কেন, আমি কখনো কষ্ট মনে করিনি, ওটা আমি গুরু দক্ষিণে মনে করছি। আর না হলে আজকে আমি এত বড় ওজা হইতাম না ওস্তাদ। এটা আপনার দোয়া, কোনো কষ্ট না। আসলে মান্না, তাবিজ কিছুই না, আবার তাবিজ অনেক কিছু। তাবিজের জন্য মানুষের অনেক ক্ষতি হয়, আবার উপকারও হয়। তাবিজে অনেক কিছু করতে পারে মান্না। মনটা তো ভালো না, আবার মনটা ভালো, তুই তোর দেশে চলে যাবি মান্না। আমি যখন ধ্যানে ছিলাম
তখন তুই ওই গরুর ঘরে বসে যে গানটা বলছিলি বিদায় বেলা, আমার ওই গানটা শুনে জি গুরু। অন্য খেলায় মন বসে নাই আমার, ওস্তাদের খেলায় প্রাণ জুড়ায়। খেলবি জুহুদি প্রেমের খেলা, গুরুর কাছে ছুটে আয়। খেলবি যদি প্রেমের খেলা, গুরুর কাছে ছুটে আয়। অন্য খেলায় মন বসে না আমার, গুরুর খেলায় প্রাণ জুড়ায়। খেলবি যদি প্রেমের খেলা, গুরুর কাছে ছুটে আয়। খেলবি যদি প্রেমের খেলা, গুরুর কাছে ছুটে আয়। মান্না, তুই আমার হৃদয় বলে দিয়েছ মান্না, তুই আমার পাশে বস। হায় বাবা, আমার পাশে আয়। মান্না, তুই তো চলে যাবি, আমার কাছে তোর কিছু চাওয়ার আছে কিনা? গুরু, আমি সর্বপ্রথমে আপনার দোয়া ও চরণগুলি চাই। আর দ্বিতীয়, আমার একটা আবদার আছে গুরু। আমি এই 12 বছর আপনার কাছে সাধনা করে আমি যে কাজ শিখছি, আপনি যদি আমার একটু দয়া করেন, আমার আর কোনো বেতন টেতন লাগবে না গুরু। আমি আপনার কাছে আরো 1 বছর থাকবো, যে আমার কাজে আমি যে কাজগুলো শিখছি এতে কোনো ভুল আছে কিনা এটা পরীক্ষা করার জন্য, ভুল শুধরানোর জন্য আমি আপনার কাছে 1 বছর থাকবো। আচ্ছা বাবা, তোকে আমি এক বছর সময় দিলাম। ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ। আসলে কি মানে ভাই, বাবার মুখে আপনার গুণগান শোনা, তার সকল শিষ্যদের মানে কাছ থেকে আপনি আগানো, বাবার মুখে সব সময় আপনার নাম শুনতে শুনতে না মানে সেই থেকে একটা ভালো লাগা হয়ে গেছে। আর বাবার মুখে শুধু সারাদিন আপনারই গান, সেই থেকে না আপনার ভালো লাগা আমার। আসলে বিষয় কি, এগুলো তো সত্য কথা বলতে আল্লাহর দান, গুরুর দোয়া। আপনার বাবা খুব ভালো মানুষ, আমার গুরু আমাকে সাহস ও শক্তি দিয়েছে বিদেই তো আমি এই কাজগুলো পাইছি। আর আমারও এই কাজগুলো করাটা খুব ভালো লাগে। হ্যাঁ, বাবাও আপনাকে অনেক ভালোবাসে, তার শিষ্য না তার ছেলের মতনই আপনাকে ভালোবাসে। বাবার মুখে আপনার নাম শোনাটা ভালোই লাগে আমার। আচ্ছা, বিষয় হলো আমরা আজকে কিন্তু অনেক ঘুরছি, হ্যাঁ। গুরু মনে হয় অপেক্ষা করে। চলেন আমরা চলে যাই। সারাদিন তো আপনি তাবিজ নিয়েই থাকেন, এখন অন্য ধ্যানে থাকা যায় না? না, আমি তো তাবিজ নিয়ে ধ্যানে থাকি কর্মশালায়। ওই যখন আমার যে টাইমটা রাত্র 12টার পরে বসে 1টা থেকে 1:30 বা 2টা এই পর্যন্ত ধ্যানে থাকি। তারপরে আবার কত কাজকর্ম থাকে, কোনো সমস্যা করবে না। না, 5 বছর আগে তো আমরা ঘুরতে যেতাম, খেলাধুলা করতাম, কত মজা করতাম, কিন্তু এখন তো আর কিছুই হচ্ছে না। ওই আমি তো মজা করি না। না, কিন্তু 5 বছর আগে না। না, বিষয়টা হচ্ছে এখন একটা জিনিস হচ্ছে তখনকার মজা, আমাদের ছোটবেলার যে মজাটা সেটা তো অন্যরকম। এখন তো তুমি বড় হয়েছে, আমি বড় হয়েছি, এখন তো আর সেভাবে একটা পাগলামি করা যায় না। আপনাকে একটা কথা বলার ছিল। আচ্ছা ঠিক আছে, বলুন। না, বলবো না। কেন? না, অন্য একদিন বলবো। হ্যাঁ।
বিষয়টা কি তাইলে অন্য কোনো কিছু? না বলছো ভালোই হয়েছে। কি রে তুই এখানে? শোন, তোর সাথে আমার কিছু কথা আছে। আরে তোর সাথে তো আমার কথা আছে। শোন, আমি একজনকে পছন্দ করি। আরে আমি একজনকে পছন্দ করি। কাকে? আগে তুই বল। না, আগে তোরটা। না 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 আগে তোরটা। না, আগে তোরটা। আচ্ছা শোন, পরে বলবো। আচ্ছা, ঠিক আছে। বাবা, তোমার কাছে এসেছিলাম। দুলাভাই, তোমার কাছে কিছু কথা আছে। তোরা যা বলবি আমি জানি সব, কিন্তু চল বাড়ি চল, আমি তোদের কথা শুনবো। চল। আচ্ছা। এই তো না, এই হচ্ছে তোর সত্যবাদ মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভালো আছেন? জি আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছেন? ভাইয়া, বিষয়টা হচ্ছে কি, ওস্তাদের ওই জায়গায় ধ্যান খেয়াল ইত্যাদি যাবতীয় করলাম, তো ওস্তাদের কাছ থেকে একটা সময় নিলাম 1 বছরের জন্য। এখন আমি একটা আগের থেকে অনেক রিল্যাক্স, অনেক ভালো আছি, কারণ আমার পিছের কাজগুলো একটু হাতেই দেখতেছি কোনো ভুল আছে কিনা। এরপর আরেকটা আনন্দের বিষয় হলো আমি দেশে যাব। ভালো কথা, দেশে যান আর যাই করেন। মান্না ভাই, আপনি তো আমাকে চিনেন, আমি আপনার ওস্তাদের ভাইরা ভাই। জি জি ঠিক আছে? জি। এখন বিষয়টা হচ্ছে এই যে আপনি 1 বছরের সময় নিয়ে এখানে থাকবেন, তো আমার বাংলাদেশে তুলে দেবেন। জি কিন্তু এই যাওয়ার মাঝখানে এই যে এতটা বছরের আপনি তো অনেক কিছু করে গেলেন। জি, এগুলো আসলে ভোলার মতো নয়। আপনার যেমন সবকিছু বলার মতো নয়, তেমনি এখানকার মানুষেরও আছে অনেক কিছু বলার মতো নয়। সেটা তো আসলে সত্য। সত্য আর সেই সত্যটা কিন্তু আপনাকে বুঝতে হবে। দেখে আপনি চিনেন আপনার ওস্তাদের একমাত্র সাথে, দেখবেন আমারও সাথে। তো ঘুরিয়ে পেঁচিয়ে না বলে আমি সরাসরি বলি, না, বিলকিস তো আসলে অনেক ভালো মেয়ে, আমি দেখছি, কারণ আমি তো ছোটকাল থেকেই দেখছি। আমরা অনেক দুষ্টামি করি, কি করি না? আচ্ছা, আমি সেই দুষ্টিতে একটু পাকাপাকি করতে চাই। মানে আমার একমাত্র স্বামী, দেখবেন আপনার ওস্তাদ বাতেন পাহাড়ি একমাত্র স্বামী জনাব মান্না। আসলে বিষয়টা হচ্ছে কি, অন্যরকমের। দেখেন, আমার ভিতরে যে জ্বালা যন্ত্রণাটা, আমি ঘর থেকে বেরোনোর পরে আমি লঙ্কা শুরু, আমি আপনার রেল স্টেশন বসে আছি, আমি চার আচ্ছা 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 শুনেন, আপনার ওই পুরনো বিবৃতি আমি এখানে শুনতেছি না, আমার একটু কাজ আছে, ঠিক না? আপনি যা বলার আমার এই শালিকে বলে দেন, আর শালি আপনার সাথে কি বলবে সেটা আপনার বলে যাবেন। ওকে, কথা বলেন, আমি গেলাম। ঠিক আছে? আপনার ওস্তাদ আবার আমাকে ডাকবে কিছুক্ষণ পরে। ওকে ওকে, ঠিক আছে। কি আপনার সমস্যাটা? ভালোবাসি। আরে বাবা রে, ভালোবাসা বললেই তো ভালোবাসা যায় না, কারণ আমারও তো ভালোবাসতে হবে, কিন্তু আমি তো এই জগতে না, আমার লক্ষ্য আছে, আমার সেই টার্গেট পর্যন্ত আমার পৌঁছতে হবে। এগুলো মন থেকে ঝাড়ে ফেলাও তো। শোনো বিলকিস, তুমি একটা ভালো মেয়ে, তোমার সাথে আমি অনেক বছর থেকে চলাচল করতেছি, এগুলো তোমার মাথায় কেন রাখলাম? এগুলো মাথায়, এই ভালোবাসাবাসি এগুলো এগুলো দরকারই নেই। কথাটা বুঝতে পারছো? কষ্ট পাই, ক্ষমা করে দিও, আসি। যাই ভাই, আর তাবিজ কথা বলেছি, তাবিজ দিয়ে
মন খারাপ কেন মা? বাবা, মান্নাকে আমি মনে মনে অনেক ভালোবাসি, আর ওকে সারা জীবনের করে আমি পেতে চাই। আসলে মা, মান্না তো আমার শিষ্য, দেখি আমি আর রাজি করতে পারি কিনা। বাবা, মান্না তো আমাদের কাছে 1 বছরের সময় নিয়েছে, এই 1 বছরের ভিতরে তুমি কিছু করো। আচ্ছা মা, মান্না তো আমার এখানেই আছে, তুই কোনো চিন্তা করিস না, আমি মান্নাকে বুঝিয়ে বলবো। আসলে মা, আপনি তুই কোনো চিন্তা করিস না, আমি মান্নাকে বুঝিয়ে বলবো। আর একটা কথা হলো মা, মান্নার কিছু ছাড়বি না। চল মা, বাসা চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা। গুরু কেমন আছেন? আছি ভালো বাবা। একটু ঘোরাফেরা করে আপনার দিকেই আসতেছিলাম। আপনি কোথায় যাচ্ছেন? বাবা একটু যাচ্ছি আশ্রমে, এখন একটা কথা বলবো। বলেন গুরু, বলুন। আমার মেয়ে আকলি আছে না বাবা, আকলি তো তোমাকে পছন্দ করে, তোমাকে অনেক ভালোবাসে বাবা। জি। এখন তুমি কি বলো বাবা? গুরু, বিষয় হচ্ছে আপনি আমার শিক্ষা গুরু। আমি যেদিন আপনার কাছে আসছি সেদিন থেকে মনে করি আপনি আমার গুরু, যখন আমার বাপের মতো। তো গুরু, আপনার মেয়ে তো আমার বোন, আপনি তো আমার বোন, ওরে তো আর আমি অন্যভাবে দেখতে পারি না গুরু। এটা কি সম্ভব? কোনদিন কি বলবো, তুই কথাটা এত সুন্দরভাবে বলছো, তোর কথাই রাইট বাবা। প্রধান, আমার মেয়ে আর তুই আমার ছেলের মতনই, বোনের বিবাহ করা যায় না। তুই সুন্দর কথা বলছো বাবা। গুরু, আমি খুশি হলাম। আচ্ছা বাবা, চল আমার কর্মশালায় চল। মান্না ভাই, আমাকে দেখতে কেমন লাগে? অনেক অনেক সুন্দর, ভালো লাগে। মান্না ভাই, আপনাকে আমি একটা কথা বলতে চাই। জি বলেন। আমি অনেক দিন ধরে মনে মনে ভাবছি যে আমি আপনাকে অনেক পছন্দ করি, আর সারা জীবনের জন্য আপনাকে আমি পেতে চাই। আসলে হ্যাঁ, আপনি আপনি বলতেই পারেন। আমি তো আসলে এইটা মানতে পারি না, কারণ আমি জীবনেও কোনোদিন এই জিনিসটা কল্পনা করিনি। আমার গুরু তো আমার বাবা, আর আমার বাবার মেয়ে তো আমার বোন। আর মূলত আমি তন্ত্র মন্ত্র এগুলো শিখতে আসছি, আমার যার কারণে বাড়িঘর ফালাইয়া আমি আসছি। এটা আমার দ্বারা সম্ভব না, আমাকে ক্ষমা করবে। কিন্তু আমি কি আপনাকে বলতে পারতেছি না। শোনো আকলি, আমি কি তোমাকে তুমি করে বললাম, রাগ করো। বিষয়টা হচ্ছে ধ্যান খেয়াল এমন একটা জিনিস, যার কাছে প্রেম ভালোবাসা কোনো কিছু না। ধ্যান করো, ভুলে যাও। বিষয়টা আমি কার কাছে বলবো? বাবার শিষ্য হয়, বাবা একটা যা করার করবে। আরে বন্ধু, কি অবস্থা? আরে দোস্ত, শুনলাম নাকি তুমি দেশে চলে যাবা? আর দোস্ত, দেশে তো যাব অল্প সময়ের ভিতরেই। ওস্তাদের কাছে দোয়া টোয়া চাইছি, অল্প একটু সময় নিছি। তা আসলে দেশে গেলেও তো তোমাদের তো আমি আর বলবো না। কেন যাবা দোস্ত? দোস্ত, আমি তো 13টা বছর প্রায় ঘুনাই আসছি, এই দেশে আসছি। আমার তো দেশে মা বাবা আছে, বাবা নাই মা আছে, ভাই বোন আছে, আত্মীয় স্বজন আছে, একটা রক্তের টান আছে না। আর আমার কাজ শেখা শেষ, এখন শুধু কাজগুলো যাচাই বাছাই করতেছি। কিন্তু দোস্ত, আমি একটা সমস্যার ভিতরে আছি। কি সমস্যা দোস্ত তোমার? তা আসলে ওই বিষয়টা, সমস্যাটা থাক, ওটা বলা লাগবে না দোস্ত, অনেক বড় সমস্যা তো। আরে দোস্ত, কি সমস্যা আমাদের কাছে খুলে বলো। হ্যাঁ দোস্ত, বলো, খুলে বলো। ব্যাপারটা বড় ধরনের।
কিন্তু তারপরও বলি, শোনো, এই যে আমরা একাত্রেই কিন্তু গুরুর সেবা করছি, ধ্যান খেয়াল করছি, তাই না? আমাদের উদ্দেশ্য ছিল যে আসলে আমাদের সবারই একটা ধ্যানে বা আমরা তান্ত্রিক হব, এই জন্যই কিন্তু আসলে আমরা কাজ শেখার জন্য। কিন্তু বিষয়টা হয়েছে গুরুর মেয়ে আমাকে ভালোবাসে। এখন এইটা তো কোনো মতে সম্ভব না। কিন্তু আরেকটু সমস্যা আছে, ওস্তাদের ওই যে শালি বিলকিস আছে না, ও আমার পছন্দ করে, বলছে আমি আপনারে ভালোবাসি। এখন এই বাসাবাসি তো আমার দিয়া হবে না, কারণ এই 13 বছর আর অল্প কয়েকদিন বাকি আছে, তাহলে 13 বছর হয়ে যাবে। আমার ভিতরে যে কষ্ট চাপা আমি এতদিন দিয়ে রাখছি, সেইটা আর আমি রাখতে পারি না। আমার একটু রিল্যাক্স হওয়া লাগবে। প্রেম ভালোবাসা দিয়ে বন্ধু আমারে হবে না বন্ধু, তোমরা 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 চালাই যাও। আসি দোস্ত, ভালো থাকো। আচ্ছা মান্না, তোমার 12 বছর পার হয়ে গেছে। তুমি আমার কাছে আবার 1 বছর চেয়েছিলে, এখন তোমার 13 বছর পূর্ণ হয়ে গেছে মান্না। এখন আমার কাছে কিছু আর চাওয়ার আছে মান্না? হ্যাঁ গুরুজি, আছে। আমি আপনার কাছে আর সময় নেব না, কারণ আমার দেশের কথাও আমি মনে করে আমার দেশের জন্য আমি কাজ শিখছি গুরু। তো গুরুজি, আপনার নাম সর্বরাজ বাতেন পাহাড়ি, আর আপনি বলছেন আমার নাম সর্বরাজ মান্না পাহাড়ি। তা গুরু, আসলে একটা জিনিস হচ্ছে যে তাবিজের ভিতরে কি, তাই না? এই জন্যই আমি আপনার কাছে আসলাম। আসলে এই ধরলাম, এই দিলাম, এই ধরলাম, এই দিলাম, এই ঢাকলাম, গুরু তন্ত্র মন্ত্র যন্ত্র তাবিজ। আসলে মান্না, তাবিজ কিছুই না, তুমি একমাত্র তুমিই তাবিজ। গুরু, আপনি আমার যখন তাবিজ বলছেন, তাহলে এই তাবিজের আর আমার কোনো দরকার নাই। যাও বাবা, তুমি কামিয়াব হয়ে গেছো বাবা। আমার দোয়া করবেন, আমি জানি মানুষের খেদমত করতে পারি। তবে একটা কথা বলি ওস্তাদ, যদি আপনি আমারে অন্তর থেকে বলেন, রাগ না রাখেন, আপনার কোন ছাত্র কি হয়েছে জানি না, তবে আমি শুধু বাংলাদেশ না, বিশ্বের সমস্ত জায়গায় যে বলতে পারি না, তবে অনেক দেশে আপনার নাম সর্বরাজ বাতেন পাহাড়ি শুনবে, যে মান্না পাহাড়ি নামে একজন শিশু আছে। আপনি দোয়া করবেন। হ্যাঁ, তোমার কাছে দোয়া করছি ইনশাআল্লাহ। তুমি দেখে চলে যাও। আচ্ছা, তাহলে আমি কি যাইতে পারি? হ্যাঁ, আমার জানা আছে। আসসালামু ঠিক আছে, আলাইকুম। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, আমার নাম মোহাম্মদ মান্না শেখ, আজকের সর্বরাজ মান্না পাহাড়ি নামে পরিচিত। আমার জন্ম বাংলাদেশে, বরিশাল পুরান কয়লাঘাট। আমি বাড়ি থেকে রাগ করে আসামে চলে যাই। আমার ওস্তাদ সর্বরাজ বাতেন পাহাড়ি আমারে কাজ শিখায়। আজকে সারা বাংলাদেশে এই দেশ জুড়ে সমস্ত জায়গায় আমার নাম রয়েছে। আমি বাংলাদেশে তিনবার ফার্স্ট ওজা হয়েছি। আমার ওস্তাদের খড়ি ও দোয়া নিয়ে আমি বাংলাদেশে আসার পর সর্বপ্রথম না, অনেক ঘটনা আছে যা এখানে দেখানো সম্ভব না, তবে কিছু দেখাই। মনে করতো সাপ মানুষ হইতে পারে, এটা কাল্পনিক, ভুল, আসলে না, বাস্তব। সাপ আসলেও মানুষ হইতে পারে, 2টা সাপ, একটা নাগরাজ, একটা নাগি। আন্দার মানিকের ঘটনা, মেহেন্দিগঞ্জ থানা একজন ওজা ছিল, ওজার নাম নাসির উদ্দিন ওজা। উনি নাগিন সাপটারে ধরতে গেলে ওনারে বাধা দেয়, দ্বিতীয়বার ধরতে গেলে একটা সপল দেয়, মানে কামড় দেয়। ওজা নাসির উদ্দিন জায়গায় মারা যায়। বরিশাল থেকে সর্বরাজ মান্না পাহাড়ি ঘটনাস্থানে যাইয়া সাপটারে 21টা ডিম সহ উদ্ধার করে। প্রমাণ, ইয়েস প্রমাণ, পত্রিকা।
এই সাপটার নাম নাগিন। এবার দ্বিতীয় ঘটনায় চলে গেলাম। আপনারা অনেকে নাম শুনছেন ৮ নং চাঁদপুরে নিওয়ান। বরিশালের অনেক লোকই জানেন গজনির দিঘির নামে একটা দিঘি আছে। এই দিঘির পানি সাপের জ্বালায় কেউ ব্যবহার করতে পারতো না। বরিশাল থেকে জেলা প্রশাসক ও বরিশালের মেয়র শওকত হিরিন সাহেব উনি সরফরাজ মান্না পাহাড়িরে ওই জায়গায় পাঠাইলে একদিনে ৩৫২টা সাপ উদ্ধার করে। প্রমাণ ইয়েস প্রমাণ, পেপার পত্রিকা ইত্তেফাক, যা ইন্টারন্যাশনাল পত্রিকা। মান্না পাহাড়ির সাপে মান্না পাহাড়ির হাতে সাপগুলো দেখা যায় এই যে এই রকমের ৫০,০০০ সাপ মান্না পাহাড়ি ধরেছে। এই জন্য বরিশালের মেয়র ও বরিশালের জেলা প্রশাসক মান্না পাহাড়িরে পুরস্কার প্রদান করে। দ্বিতীয় নম্বরে পেপারটার নাম হলো প্রথম আলো জাতীয় পত্রিকা। বানুরিপাড়া রায়ের আর থেকে ২০০ বিষাক্ত জাতি সাপ উদ্ধার। ২০০। এবার পেপারটার নাম যুগান্তর। একটা সাপে হরিনাথপুরে ২১টা হাঁস আস্তা গিল্লে খেয়ে ফেলাইছে। সাপটার ওজন ১০০ মণ। পেপারটার নাম যুগান্তর জাতীয় পত্রিকা। এই যে মান্না পাহাড়ির কান্দে সাপটা ১০০ মণ ওজন, বাচ্চা ২১টা হাঁস খাই ফেলাইছে। এবার আরেকটা প্রমাণ, এরকমের বহু প্রমাণ আছে। বিশ্বের সমস্ত জায়গায় এই পেপারটা যায়। নাম হলো ইন্ডিপেন্ডেন্ট। কিং কোবরা সাপ উদ্ধার বাংলাদেশ থেকে মান্না পাহাড়ির হাতে। কিং কোবরা, কিং কোবরার আরেকটা ফ্লাশিং আমি দেখাই। এবার আসেন মানব কণ্ঠ। মান্না পাহাড়ির এই রকমের প্রতিদিন ২-১টা ঘটনা পত্রিকায় আছে। মানব কণ্ঠ অনেক বড় মাপের পত্রিকা। আচ্ছা, এবার আসেন এরকমের অনেক ঘটনা আছে। কিছু ঘটনা যাই। পেপারটায় লেখা আছে সরফরাজ মান্না পাহাড়ির আগুল জারায় চমক। একটা মেয়ের সাপে কামড় দিলে 10 থেকে 12 জন ওজায় বলে মারা গেছে। পরে সরফরাজ মান্না পাহাড়ি ঘটনা স্থানে যেয়ে মেয়েটারে সুস্থ করে। প্রমাণ ইয়েস প্রমাণ, পত্রিকা। এবার আসেন জালকাঠির মান পয়সার ঘটনা। নাসিমা নামে একটা মেয়ের সাপে কামড় দিলে বরিশাল শেরে বাংলা মেডিকেলে আনলে বলে মেয়েটা নাই। পরে মান্না পাহাড়ির কাছে আনলে মান্না পাহাড়ি তারে সুস্থ করে, ইনশাল্লাহ আল্লাহ বাঁচায়, এখনো বেঁচে আছে। প্রমাণ লেখা সহ ছবিটা, পেপারটা। আচ্ছা, এবার বলি আপনাদের কেউ রে সাপে কখনো কোনো সময় ডিস্টার্ব করলে ভয় পাবেন না। বন বিভাগকে খবর দেবেন অথবা ভালো ওজাকে খবর দেবেন। এবার দেখেন আজকের অভিযান। গতকালকে আপনার মুলাদির ওই সাইড থেকে বিশকাটালি গ্রাম থেকে আপনার 7টা সাপ বন্দি। ওই গ্রামে পানি ওঠার পরে সাপে খুব ডিস্টার্ব করছে। এবার সাপগুলো দেখেন। তবে আমার ওস্তাদের দোয়ায়, আমার জন্ম বাংলাদেশে, কর্ম শিখছি ভারত আসামে। আমার ওস্তাদের নাম সরফরাজ বাতেন পাহাড়ি, আমার নাম সরফরাজ মান্না পাহাড়ি। যদি আল্লাহ না করুক সাপে যদি কখনো কাউরে কোনো ডিস্টার্ব করে আমার একটু খবর দেবেন, আর ডিস্টার্ব করবে না। এবার কিছু সাপ দেখেন। এই দেখেন 2টা। এবার দ্বিতীয় পর্ব। ব্যাগ নিয়ে আসো, ওই ব্যাগটা ওর কাছে দাও।
বস্তা রেডি করো। এইটা পুরুষটা বড় হয় না, ছোট হয়। এই যে মেয়েটা, একটা এভাবেই চলতে থাকে ভারতের আসাম সাম্রাজ্যের তান্ত্রিক সম্রাট বাতেন পাহাড়ির শিষ্য সর্পরাজ মান্না পাহাড়ির জীবন। সর্পরাজ মান্না পাহাড়ি একজন সর্পরাজই নন, উনি বাংলাদেশের একটা অমূল্য সম্পদ। বাংলাদেশে ফিরে এসে উনি বাংলাদেশের 64টা জেলায় মানুষের বিভিন্ন সেবায় নিয়োজিত। এই মান্না পাহাড়ি ছোটবেলায় একটা তাবিজ হারানোর কারণে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। তারপর উনি তাবিজের জন্য ভারত পর্যন্ত চলে যান। উনি জানতে চান এই তাবিজ আসলে কি। অবশেষে জানতে জানতে উনি নিজেই এখন তন্ত্রমন্ত্রের তাবিজ হয়ে বাংলাদেশে ফিরে এলেন। আমরা দোয়া করি আমাদের এই সর্পরাজ মান্না পাহাড়ি, ওনার এই অসাধারণ সেবা যেন বাংলাদেশের প্রতিটি মানুষের ঘরে ঘরে থাকে। সর্পরাজ মান্না পাহাড়ির সত্য ঘটনা অবলম্বনে আজকের এই গল্প তন্ত্রের মন্ত্রের তাবিজ এখানেই শেষ করলাম।